সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তাপস কুমার সাগারি, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো, দীর্ঘদিন ধরে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আর এই অনলাইন ক্লাস আমাদের প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ ঠিকমতো চলছে। তোমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবে। ইতিমধ্যে আজকের আমার পঠিত বিষয় বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের আমরা চ্যাপ্টার 2-এর কিছু পার্ট বি পার্টের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। কোথায় কি আছে, কোনটা অ্যাসেট, কোনটা লাইবিলিটিস, কোনটা এক্সপেন্সেস, কোনটা রেভিনিউ, কোনটা লেজার, কোনটা সাবসিডি লেজার, এগুলো নিয়ে মোটামুটি একটু আলোচনা করব। সেই আলোকেই আজ আমরা প্রথমে একটা অঙ্ক পড়ব, এরপরে অঙ্ক করব, মানে দেখাবো কোনটা কি, কোনটা এক্সপেন্সেস, কোনটা রেভিনিউ, কোনটা ইনকাম, কোনটা লায়াবিলিটিস, এগুলো আমরা দেখব। তাই সেই আলোকে একটা অঙ্ক আমি পড়ি, তোমরা একটু দেখ। Practical problem and solution relating accounting equation, part B, short question। দেখা যাক আমাদের এখানে শর্ট কোশ্চেনের ভিতরে কী আছে। ক্লাসিফাই ইচ অফ দ্য ফলোয়িং আইটেমস অ্যাজ রেভিনিউ এক্সপেন্সেস, অর্থাৎ নিচের দফাগুলো প্রতিটি শ্রেণীবিভাগ দেখাও, কোনটা আয় এবং কোনটা ব্যয়। তা আয় ও ব্যয় দেখাতে হলে আমাদের আগে আয় ব্যয়গুলো পড়তে হবে, তারপরে মোটামুটি আয় ও ব্যয়গুলো দেখাতে হবে। এখানে আমাদের দেওয়া আছে প্রথমেই স্যালারি এক্সপেন্সেস। স্যালারি এক্সপেন্সেস মানে বেতন খরচ। আর বাংলাটা আমরা বলে যাব সাথে সাথে, যেহেতু এটা আমাদের স্টার্টিং ক্লাস না, তারপর আমাদের স্টার্টিং এভাবেই শুরু করতে হয়। তা দীর্ঘদিন আমরা অনেকগুলি ক্লাস করিয়েছি, তার আলোকে আজ আমরা একেবারে ফার্স্ট যে ক্লাসগুলো আমরা করতাম সেই ক্লাসগুলোই রিভিশনে যাচ্ছে, এটা আমরা তোমাদের ক্লাসে করিয়েছি। তাহলে প্রথমে আছে স্যালারি এক্সপেন্সেস, দ্বিতীয় আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস শব্দের অর্থ আছে বিজ্ঞাপন ব্যয়। 3 নম্বরে আমাদের আছে ইউটিলিটি এক্সপেন্সেস মানে উপযোগ খরচ। 4 নম্বরে আছে কমিশন রেভিনিউ, কমিশন আয়, রেভিনিউ মানে আয়। 5 নম্বরে রেন্ট ইনকাম, ভাড়া আয়, রেন্ট মানে ভাড়া। ইন্টারেস্ট এক্সপেন্সেস, সুদ খরচ, ইন্টারেস্ট মানে সুদ, এক্সপেন্সেস মানে খরচ। এবার আছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, বিমা খরচ। সার্ভিস রেভিনিউ, সেবা আয়। অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস, অবলোপন খরচ। 10 নম্বরে আছে সাপ্লাইজ এক্সপেন্সেস, সরবরাহ খরচ। 11 নম্বর আছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস, অবচয় খরচ। 12 নম্বর আছে ইন্টারেস্ট এক্সপেন্সেস, ইন্টারেস্ট ইনকাম, সুদ আয়। গেইন অন সেলস অফ অ্যাসেট, সম্পত্তি বিক্রয়তে মুনাফা। ফ্রেইট ইন, ক্রয় পরিবহন। আনকালেক্টেবল এক্সপেন্সেস, অনাদায়ী পাওনা খরচ। ওয়েজেস এক্সপেন্সেস, মজুরি খরচ। সেলস বিক্রয়, পারচেস ক্রয়। মোটামুটি যতগুলো ইনকাম খরচ এবং খরচ, এক্সপেন্সেস এবং রেভিনিউ, সেগুলো আমরা পড়লাম। এখন এটাকে আমরা ক্লাসিফাই করে দেখাবো যে কোনটা কোন জায়গা বসবে এবং কোনটা খরচ, কোনটা ইনকাম। এক্সপেন্সকে আমরা ই দিয়ে প্রকাশ করি, রেভিনিউকে আমরা আর দিয়ে প্রকাশ করি।
তো দেখা যাক আমাদের যেমন স্যালারি এক্সপেন্সেস, এটা আমাদের স্যালারি এক্সপেন্সেসের ভিতরে যাও, স্যালারি এক্সপেন্সেস। দুই নম্বরে আমার আছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। বিজ্ঞাপন খরচ। 3 নম্বরে আমার আছে ইউটিলিটি এক্সপেন্সেস। ইউটিলিটি এক্সপেন্সেস, এক্সপেন্সেস। 4 নম্বরে আমার দেওয়া আছে ইন্টারেস্ট এক্সপেন্সেস। 4 নম্বর দেওয়া আছে আমার ইন্টারেস্ট এক্সপেন্সেস। 5 নম্বরে আমার দেওয়া আছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, অ্যামortization এক্সপেন্সেস। আমি এক সাইডে এক্সপেন্সেস গুলো রাখবো, অন্য সাইডে রেভিনিউ গুলো রাখবো। সাপ্লাইজ এক্সপেন্সেস, তারপরে আমার দেওয়া আছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস। এরপর আমার খুঁজে দেখতে হবে আর কি আছে, ফ্রেইট ইন। ফ্রেইট ইন, ফ্রেইট ইন ক্রয় পরিবহন। আনকালেক্টেবল এক্সপেন্সেস, যেটাকে আমরা ব্যাড ডেটস বলি। ওয়েজেস এক্সপেন্সেস, পারচেস। ওয়েজেস এক্সপেন্সেস, পারচেস লাস্ট। এই মোটামুটি আমার খরচ। স্যালারি এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট স্যালারি মানে বেতন খরচ, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন খরচ, ইউটিলিটি এক্সপেন্সেস, ইন্টারেস্ট এক্সপেন্স সুদ খরচ, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস বীমা খরচ, অ্যামortization এক্সপেন্সেস, সাপ্লাইজ এক্সপেন্সেস, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস, ফ্রেইট ইন, আনকালেক্টেবল এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্সেস, পারচেস। এই খরচগুলো এবং রেভিনিউগুলো আমার কি কি আছে সেটা আমার দেখতে হবে। রেভিনিউ ভিতর প্রথমে আছে কমিশন রেভিনিউ, রেন্ট ইনকাম, কমিশন রেভিনিউ, রেন্ট ইনকাম। এরপরে কি আছে খুঁজে দেখতে হবে আমাদের, সার্ভিস রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ। সার্ভিস রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ, এরপরে কি আছে দেওয়া, গেইন অন সেল অফ অ্যাসেট।
gain on sale of asset, এই আছে আমার ভাগ করে কীভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সেটা দেখানো হলো, যে এক্সপেন্সেসগুলো এক সাইডে, রেভিনিউগুলো এক সাইডে। এই এক্সপেন্সেসগুলোর ভিতরে প্রথমেই বলা আছে যে স্যালারি এক্সপেন্সেস, বেতন খরচ, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস মানে বিজ্ঞাপন খরচ, ইউটিলিটি এক্সপেন্সেস মানে উপযোগ খরচ, ইন্টারেস্ট এক্সপেন্সেস সুদ খরচ, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস মানে বিমা খরচ, অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস, সাপ্লাই এক্সপেন্সেস, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস, ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয় খরচ, ফ্রেটিং মানে ক্রয় পরিবহন, আনকালেক্টেবল এক্সপেন্সেস মানে অনাদায়ী পাওনা খরচ, ওয়েজেস এক্সপেন্সেস মানে মজুরি খরচ, পারচেস মানে ক্রয়। এরপর দেওয়া আছে রেভিনিউ। রেভিনিউর ভিতরে কমিশন রেভিনিউ, রেন্ট রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ, গেইন অন সেল অফ অ্যাসেট। এই মোটামুটি আমাদের ভাগ করে দেওয়া হলো যে কোনটা অ্যাসেট কোনটা এক্সপেন্সেস, কোনটা রেভিনিউ, সেগুলো মোটামুটি এভাবেই তোমাদের পরীক্ষার খাতায় দেখাতে হবে এবং এটা 4 নম্বরের জন্য অবশ্যই আসবে। আমরা এর আগে বড় বড় অঙ্কগুলো করিয়েছি, এখন আমরা পার্ট বিয়েতে গেলাম। বি পার্টের যে শর্ট কোশ্চেনগুলো ঠিক এভাবেই আসবে, তোমরা একটু ভালো করে দেখো। এরপর আমরা একটা অঙ্কে আসবো, যে অঙ্কটার ভিতরে দেখতে হবে যে কোনটা অ্যাসেট, কোনটা রেভিনিউ, কোনটা অনার্স ইকুইটি, কোনটা লায়াবিলিটি, সেই জাতীয় একটা অঙ্ক আমরা দেখব। আগে অঙ্কটা আমি পড়ি, তারপরে অঙ্কটা ভালো করে আমরা বুঝবো যে কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটিস, কোনটা অনার্স ইকুইটি, কোনটা আদার্স অন্য কিছু। তাহলে আমি অঙ্কটা পড়ি। ইন্ডিকেট ওয়েদার ইচ অফ দ্য ফলোয়িং আইটেমস আর অ্যাসেট মানে এ দিয়ে প্রকাশ করা হয়েছে, লায়াবিলিটিকে এল দিয়ে প্রকাশ করা হয়েছে, আর অনার্স ইকুইটিকে ওই দিয়ে প্রকাশ করা হয়েছে। নিচের দফাগুলো কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটিস এবং কোনটা মালিকানা সত্ত্ব সেটা আমাদের বের করতে হবে। এখানে 1 নম্বর দেওয়া আছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল শব্দের অর্থ হচ্ছে প্রদেয় হিসাব, অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য হিসাব, নোটস রিসিভেবল প্রাপ্য নোটস, নোটস পেয়েবল প্রদেয় নোটস, ইকুইপমেন্ট সরঞ্জাম, প্রিপেইড ইন্স্যুরেন্স অগ্রিম বিমা, প্রিপেইড রেন্ট অগ্রিম ভাড়া, স্যালারি পেবেল প্রদেয় বেতন, অফিস সাপ্লাইজ অফিস সরবরাহ, মর্টগেজ পেবেল বন্ধকি ঋণ বা বন্ধকি প্রদেয়, অনার্স ইনভেস্টমেন্ট মালিকের বিনিয়োগ, ডিভিডেন্ড পেবেল প্রদেয় লভ্যাংশ, গুডউইল মানে সোনা। এরপর আছে প্যাটেন্ট পেশাসত্ত্ব, তারপর হচ্ছে আনআর্নড রেভিনিউ অনুপার্জিত আয়, এরপর হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ ইন্টারেস্ট রিসিভেবল সুদ প্রাপ্ত। এটাকে আমরা কিভাবে দেখাবো কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটিস, কোনটা অনার্স ইকুইটি, এটা ঠিক ঘর কেটে আগেরটার মতোই আমাদের দেখতে হবে কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটিস, কোনটা অনার্স ইকুইটি।
তাহলে অ্যাসেটকে আমরা এ দিয়ে প্রকাশ করি, তারপর আমি লিখি অ্যাসেট লায়াবিলিটিস অনার্স ইকুইটি। তাহলে আমরা অঙ্কের ভিতরে যাই, অঙ্কের ভিতরে গিয়ে দেখি কোনটা অ্যাসেট কোনটা লায়াবিলিটিস। অ্যাকাউন্ট রিসিভাবেল অ্যাসেট, নোটস রিসিভাবেল অ্যাসেট, ইকুইপমেন্ট অ্যাসেট, প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেট। তাহলে আমরা লিখি এখানে অ্যাকাউন্ট রিসিভেবল, আগে আমরা অ্যাসেটগুলো লিখি। অ্যাকাউন্ট রিসিভেবল AR, নোটস রিসিভেবল NR, ইকুইপমেন্ট প্রিপেড ইন্স্যুরেন্স ইকুইপমেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স, অফিস সাপ্লাইজ গুডউইল, অফিস সাপ্লাইজ গুডউইল। আর কি আছে দেখি, ইনভেস্টমেন্ট অনার্স, এরপরে আমরা দেখবো লায়াবিলিটি কি কি আছে। লায়াবিলিটি আমাদের আছে অ্যাকাউন্টস পেবেল, নোটস পেবেল, স্যালারিজ পেবেল, অ্যাকাউন্টস পেবেল, অ্যাকাউন্টস পেবেল, নোটস পেবেল, স্যালারিজ পেবেল, মর্টগেজ পেবেল, ডিভিডেন্ড পেবেল, মর্টগেজ পেবেল, ডিভিডেন্ড পেবেল, এর অনার্স ইকুইটি আমার কি আছে সেটা দেখতে হবে। অনার্স ইকুইটি এখানে শুধুমাত্র একটাই আছে, অনার্স ইনভেস্টমেন্ট। এখানে অনার্স ইনভেস্টমেন্ট সম্পদের ভিতর যাবে না, অনার্স ইনভেস্টমেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করছি, কিভাবে বের করছি, এবং এর অর্থগুলো জানা থাকলে তোমরা অবশ্যই এটা পারবে। তাই অর্থগুলো জানা তোমাদের একান্ত জরুরি। অর্থ নিয়ে আমরা অনেক ক্লাসে লিখে দিয়েছি, আর সেই লেখাগুলো তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। এখন অ্যাসেট লায়াবিলিটিস অনার্স ইকুইটি কীভাবে বের করতে হবে বা দেখতে হবে সেটা দেখো। অ্যাসেট অ্যাকাউন্ট রিসিভাবেল, নোট রিসিভাবেল, ইকুইপমেন্ট, প্রিপেইড ইন্স্যুরেন্স, অফিস সাপ্লাইজ, গুডউইল। লায়াবিলিটিস অ্যাকাউন্টস পেয়েবেল, নোটস পেয়েবেল, স্যালারিজ পেয়েবেল, মর্টগেজ পেয়েবেল, ডিভিডেন্ড পেয়েবেল। আর অনার্স ইকুইটিতে আছে অনার্স ইনভেস্টমেন্ট, অর্থাৎ মালিক যেটা ইনভেস্ট করেছে কারবারে সেটাকে মালিকের মূলধন হিসাবে ধরা হয়। এটা হচ্ছে অনার্স ইকুইটির ভিতরে পড়ে। তাহলে আমরা জানলাম কি কি জানলাম, অ্যাসেট লায়াবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি কোথায় কীভাবে লিখতে হবে। পরীক্ষায় আসলে খাতায় আসবে তো অবশ্যই ঠিক এভাবে ভাগ করে তোমরা লিখবা, ঠিক এভাবে।
প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাব কিভাবে আমরা অনার্স ইকুইটি স্টেটমেন্টে যাব, ইনকাম স্টেটমেন্ট কোনটায় যাবে, এবং ইনকাম স্টেটমেন্ট কীভাবে বের করব, ব্যালেন্স শিট কীভাবে, এবং অনার্স ইকুইটি স্টেটমেন্টটা কোথায় কোনটা সেটা আমরা বসাবো। তার আগে আমাদের অঙ্কটা অবশ্যই পড়ে নিতে হবে। অঙ্কটা পড়ার পরেই বুঝতে হবে যে কোনটা ইনকাম স্টেটমেন্ট, কোনটা ব্যালেন্স শিট কোনটা অনার্স ইকুইটি স্টেটমেন্ট। তাহলে আমরা অঙ্কটা আগে পড়ি। Indicate whether the following items would on the income statement, balance sheet statement, অনার্স ইকুইটি স্টেটমেন্ট নিচের দফাগুলো কোনটা আয় বিবরণী, উদ্ধৃতপত্র এবং মালিকানা সত্ত্ব বিবরণী অংশে তা নির্দেশ করো। তাহলে এখানে প্রথমেই আমাদের দেওয়া আছে স্যালারিজ এক্সপেন্সেস, অর্থাৎ বেতন খরচ। বেতন খরচটা সাধারণত আমার কিসের ভিতরে যায়? বেতন খরচটা আমার সাধারণত ইনকাম স্টেটমেন্টের ভিতরে যাবে। কমিশন রেভিনিউ, কমিশন রাজস্ব, এটা আমার সাধারণত ইনকাম স্টেটমেন্টের ভিতরে যাবে। স্যালারিজ পেয়েবেল, বেতন প্রদেয়, অর্থাৎ প্রদেয় বেতনটা আমাদের লায়াবিলিটিসের ভিতরে যাবে। তারপরে দেওয়া আছে সাপ্লাইজ অন হ্যান্ড, সরবরাহকৃত মজুদ। সাপ্লাইজ অন হ্যান্ড মানে সম্পদ, এটা আমার ব্যালেন্স শিটের ভিতরে যাবে। সেলসটা আমার যাবে ইনকাম স্টেটমেন্টের ভিতরে। কস্ট অফ গুড সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমার ইনকাম স্টেটমেন্টের ভিতরে যাবে। ক্যাশ, নগদটা আমার সম্পদ, এটা আমার ব্যালেন্স শিটের ভিতরে যাবে। ল্যান্ড, এটা আমার ফিক্সড অ্যাসেট, এটা আমার ব্যালেন্স শিটের ভিতরে যাবে। প্রিপেইড রেন্ট, অগ্রিম ভাড়া, এটাও আমার ব্যালেন্স শিটের ভিতরে যাবে। ফ্রেট আউট, বিক্রয় পরিবহন, এটা আমার ইনকাম স্টেটমেন্টের ভিতরে যাবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, পুঞ্জীভূত অবচয়, এটা আমার যাবে ব্যালেন্স শিটের ভিতরে। ড্রয়িংস মানে উত্তোলন, এটা ব্যালেন্স শিটের ভিতরে যাবে। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, বিমা খরচ, এটা ইনকাম স্টেটমেন্টের ভিতরে যাবে। পারচেস মানে ক্রয়টা আমার যাবে ইনকাম স্টেটমেন্টের ভিতরে। রেন্ট ইনকাম, এটা আমার ইনকাম স্টেটমেন্টের ভিতরে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য হিসাব, এটা আমার সম্পদ, এটা আমার ব্যালেন্স শিটের ভিতরে যাবে। ক্যাপিটাল, এটা অনার্স ইকুইটির ভিতরে যাবে। আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত আয়, এটাও আমার ব্যালেন্স শিটের ভিতরে যাবে। তাহলে আমরা পড়লাম যে কোনটা কোথায় যাবে, এটা সবগুলোই তার লেখা যাবে না, তবে কিছু পড়ে আমাদের জানতে হবে কোনটা কার ভিতরে যাবে। এতক্ষণে যে অঙ্কটা আমরা পড়লাম তার সাথে সাথে আমরা সলিউশনটা করে দিছি। এরপরে দেখা যাক আমাদের কোন অঙ্ক যাব আমরা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যাব লেজার কিভাবে চিনব, কোনটা কোন লেজার, সেই জাতীয় একটা অঙ্ক আমরা পড়ি। আইডেন্টিফাই হোয়াট টাইপস অফ লেজার একটা জেনারেল লেজার, একটা সাবসিডিয়ারি লেজার। দ্য ফলোয়িং অ্যাকাউন্টস ইজ শন। রেন্ট এক্সপেন্সেস, এটা কোন লেজারের ভিতরে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল কোন লেজারের ভিতরে যাবে। নোটস পেয়েবল কোন লেজারের ভিতরে যাবে। অ্যাকাউন্টস পেয়েবলটা কোন লেজারের ভিতরে যাবে। তাহলে আমরা অঙ্কটা করি, বোর্ডে আমরা দেখাই অঙ্কটা যেটা কোন লেজারের ভিতরে যাবে। প্রথমে আছে আমার দেখো সিরিয়াল নাম্বার, এসএল নাম,
এটা আছে অ্যাকাউন্টস, হিসাব, এটা আছে লেজার। সিরিয়াল নম্বর 1-এ আমার দেওয়া আছে রেন্ট এক্সপেন্সেস। এই অঙ্কটা আমি তুলি, রেন্ট এক্সপেন্সেস। 2 আমার দেওয়া আছে অ্যাকাউন্টস রিসিভেবল। আমার দেওয়া আছে নোটস পেয়েবল। আমার দেওয়া আছে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এখানে আমার অ্যাকাউন্টসের ভিতরে আমরা নামগুলো লিখব। এবার কোনটা কোন লেজার সেটা আমরা দেখাবো যে কোনটা কোন লেজারে। লেজারটা জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজার, এই দুইটার ভিতরে আমাকে দেখাতে বলছে। জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজার আমরা ইতিমধ্যেই শিখেছি জেনারেল লেজার কোনটা, সাবসিডিয়ারি লেজার কোনটা। তাই আমরা এখানে দেখাবো যে কোনটা কোন লেজার। রেন্ট এক্সপেন্সেস, এটা তো খুব সহজ একটা বিষয়। রেন্ট এক্সপেন্সেসটা আমাদের সাধারণত জেনারেল লেজারের ভিতরে পড়ে। জেনারেল লেজার। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা সাবসিডিয়ারি লেজার। নোটস পেয়েবল, জেনারেল লেজার। অ্যাকাউন্টস পেয়েবল, সাবসিডিয়ারি লেজার। এগুলো নিয়ে ক্লাসে আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে, আর এগুলো খুব ইজি, জাস্ট তোমাদেরকে স্মরণ করে দেওয়া উচিত, তাই আমরা ক্লাস নিয়ে স্মরণ করে দিচ্ছি। আমাদের প্রায় বইয়ের প্রতিটা অঙ্কই চ্যাপ্টারই প্রায় শেষ। তা তোমরা যে যেখানে আছো শিক্ষার্থী, আমরা বহুদিন ধরে এই করোনার ভিতরে এই অনলাইন ক্লাসগুলো চালু করে আসছি এবং প্রতিটা ক্লাসেরই প্রায় সব চ্যাপ্টারগুলো শেষ পর্যায়ে এবং অনেক ক্লাসের শেষই হয়ে গেছে। আমরা রিভিউ করছি, এগুলো জাস্ট রিভিউ হচ্ছে আমাদের। তা তোমরা যে যেখানে আসো বাসায় বসে ঘরে বসে এগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কোনোভাবেই কিন্তু অঙ্ক পারা যাবে না। আমরা এরপরে যে অধ্যায়টা বাকি আছে আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের, সেই অধ্যায়টা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যদিও আমরা এটা ক্লাসে করিয়েছি তোমাদেরকে, তারপরেও আমরা আর একবার এখানে প্র্যাকটিসের জন্য আবার শুরু করব। আশা করি সেই সময় তোমরা ভালো করে ক্লাসটা দেখবে। নেক্সট ক্লাস বা তার পরবর্তী ক্লাস থেকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা চলে যাব। যদি কোনো ছাড়ে করে তো করলো, নাহলে আমি তোমাদেরকে একটা ক্লাস নেব। তাই মোটামুটি বাসায় বসে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এই কোভিডের ভিতরে কেউ ঘরের বাইরে যে প্রাইভেটও পড়তে পারবে না, কলেজ তো বন্ধই। তাই তোমরা যে যেখানে থাকো এই অঙ্কগুলো বাসায় সুন্দর মতো করবে, প্র্যাকটিস করবে। আর আমাদের অধিকাংশ চ্যাপ্টারই হয়ে গেছে, আগেই বলেছি। তা তোমরা ওই পার্ট বি পার্টের অঙ্ক নিয়েই মোটামুটি এখন থেকে আমরা আলোচনা করব, কারণ বি পার্ট পারলে সি পার্ট পারা যাবে, সি পার্ট পারলেও বি পার্ট পারা যাবে। দেখো আমরা বি পার্টের অঙ্কগুলো কীভাবে করি। আগে আমি বলছি বিবি অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের উপরে আমাদের ক্লাস। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের আগেই বলেছি যে সমস্ত অধ্যায়গুলোই প্রায় শেষ, একটা অধ্যায় বাকি আছে। এই অধ্যায়টা আমরা পরবর্তীতে সময় নিয়ে করব। তোমরা মোটামুটি বাসায় আবারও বলছি ভালো করে প্র্যাকটিস করবে, নাহলে কলেজ খোলার সাথে সাথে শুধু পরীক্ষা আর পরীক্ষা, আর অন্য কিছু হবে না। তাই তোমরা এটা একটু ভালো করে দেখো।
প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন সময়ে সবাই প্রত্যেকেরই কম বেশি অসুবিধার ভিতরে পড়ছে। আমরাও যে অসুবিধার বাইরে তা কিন্তু নয়। তোমরাও যেমন ঘর থেকে বের হতে পারছো না, আমরাও ঘর হতে বের হতে পারছি না। তাই ঘরে বসেই আমাদের প্র্যাকটিস করতে হবে। লেখাপড়া শিখতে হলে, জানতে হলে তো তোমরা ঘরে বসেই আমরা যে উপদেশগুলো দিব, যে অঙ্কগুলো করাবো সেগুলো তোমরা ভালোভাবে করবে। আর সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।